হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। আমি তহমিনা তাহরিম ইস্তি। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আজকের ক্লাসে আমরা ফ্লোচার্ট সম্পর্কে শিখব। গত ক্লাসে আমরা অ্যালগরিদম সম্পর্কে দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে এক কাপ চা বানানো যায় তার অ্যালগরিদম। যে প্রথমে আমরা একটা কাপে টি ব্যাগ নিলাম, তারপর সেখানে কিছু গরম পানি নিয়ে কিছু মিল্ক আর সুগার দিয়ে সেটাকে মিক্স করে ফাইনালি আমরা এক কাপ চা তৈরি করেছিলাম। এটাকে আমরা যদি একটা গ্রাফের মতো দেখাইতে চাই তাহলে কি দেখাইতে পারি? যে প্রথমে আমরা কাজটা কি করলাম, শুরু করলাম, তারপর কেটলিতে কিছু পানি নিয়ে সেটাকে গরম করলাম, এরপর কিছু গরম পানি কাপের মধ্যে অ্যাড করলাম, তারপর সেখানে কি করলাম, একটা টি ব্যাগ ইনসার্ট করলাম, তারপর সেখানে কিছু মিল্ক অ্যাড করলাম, এরপর এটা মিক্স করার পর টি ব্যাগটা উঠিয়ে নিলাম, এরপর কাজটা শেষ করলাম। ফাইনালি আমাদের এক কাপ চা তৈরি হয়ে গেল। এই যে কাজটা আমরা স্টেপ বাই স্টেপ এখানে প্রবাহের মাধ্যমে দেখিয়েছি, তাই না, তীর চিহ্ন দিয়ে। এই যে আমরা কাজটা দেখালাম, এটাই মূলত ফ্লোচার্ট। তো আজকের ক্লাসে আমরা ফ্লোচার্ট নিয়ে কি কি শিখবো, চলেন ক্লাসটি শুরু করার আগে এক নজর দেখে নেই। প্রথমে আমরা শিখবো ফ্লোচার্ট কাকে বলে, তারপর শিখবো ফ্লোচার্টের প্রকারভেদ, তারপর শিখবো ফ্লোচার্ট তৈরির নিয়ম, এরপর কিছু ফ্লোচার্টের উদাহরণ দেখে নিব, আর ফ্লোচার্টের কি কি ব্যবহারের সুবিধা আছে সেটা জানবো, এবং সব শেষে জানবো কি অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে কিছু পার্থক্য। তাহলে ফ্লোচার্ট আমরা কি বলতে পারি, যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তা নির্ধারণ করা হয়, তাকে কি বলা হয়, ফ্লোচার্ট বলা হয়। ফ্লোচার্টটা মূলত অ্যালগরিদমেরই একটা চিত্ররূপ। তার মানে আমরা যে কাজগুলো অ্যালগরিদমের মাধ্যমে করতে পারবো সেটাকেই যখন আমরা চিত্রের মাধ্যমে দেখাবো, বিভিন্ন ডায়াগ্রাম দিয়ে মেনশন করব, তখন সেটা আমাদের হয়ে যাবে ফ্লোচার্ট। একে প্রবাহ চিত্র বলা হয়। প্রবাহ চিত্র কেন? কারণ এটা আসলে কাজটা কোথা থেকে কোন দিকে আসছে, কোথা থেকে শুরু করলাম, কোথায় যে শেষ হবে, এটা আমরা বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে দেখতে পারবো। এজন্য বলা হয়েছে যে একে প্রবাহ চিত্র বলা হয়। ফ্লো চার্টের সাহায্যে প্রোগ্রাম বুঝতে সময় কম লাগে এবং প্রোগ্রাম কোন দিকে প্রবাহ হচ্ছে সেটা আমরা সহজেই জানতে পারবো। এই যে ফ্লো চার্টটি আবিষ্কার করেন 1945 সালে প্রথম ফ্লোচার্টটি ডিজাইন করা হয়। আর এই ডিজাইনটি কে করেছিলেন? ডিজাইনটি করেছিলেন জন ভন নিউম্যান। এরপর আমরা ফ্লোচার্টের প্রকারভেদ দেখব। ফ্লোচার্ট মূলত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, আর একটা কি, প্রোগ্রাম ফ্লোচার্ট। এখন দেখি সিস্টেম ফ্লোচার্টটা বেসিক্যালি কাকে বলে। সিস্টেম বলতে আমরা মূলত কি বুঝি? সিস্টেম হলো অনেকগুলো কাজ একসাথে করা, তাই না? তাই এখানে বলা হয়েছে যে অনেকগুলো কাজ বা প্রক্রিয়া সমন্বয় হচ্ছে একটা সিস্টেম। সিস্টেমে ডেটার প্রবাহ বা প্রক্রিয়াকরণের প্রবাহ প্রদর্শনকারী চারটাই হচ্ছে কি আমাদের সিস্টেম ফ্লোচার্ট। তার মানে সিস্টেমের মধ্যে ডেটাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বা ডেটাটা কিভাবে কাজ করছে, এই যে প্রবাহ চিত্রটা দেখানো হয় সেটাই হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। তাহলে পরেরটা কি, প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম ফ্লোচার্টটা মূলত কি, যে প্রোগ্রামের মধ্যে প্রোগ্রামের লেখা মানে যখন আমরা কোড করব সেইগুলো লেখার আগে, যে প্রোগ্রাম লেখার আগে প্রোগ্রামের কাজের যে ধাপগুলো থাকবে সেই ধাপগুলোকে লেখাই হলো হচ্ছে প্রোগ্রামের ফ্লোচার্ট। এখন আমরা ফ্লোচার্ট তৈরির কিছু নিয়ম দেখে নিব। ফ্লোচার্ট তৈরিতে অবশ্যই কি থাকবে, প্রথমে আমাদের স্টার্ট থাকবে এবং শেষে কি থাকবে, এন্ড অবজেক্ট থাকবে। পরবর্তীতে হচ্ছে নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই টপ থেকে শুরু হবে। তার মানে আমরা যখন কাজ করব বা ফ্লোচার্ট লিখব তখন শুরুটা কোথা থেকে হবে, একদম প্রথম থেকে। আর যে কাজটা শেষ করব সেই কাজটা শেষ থাকবে একেবারে বটমে। তাই বলা হয়েছে যে নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই টপ থেকে শুরু হবে এবং বটমে এসে শেষ হয়ে যাবে। প্রচলিত চিহ্ন বা প্রতীক ব্যবহার করে আমরা ফ্লোচার্ট তৈরি করব। তার মানে ফ্লোচার্ট তৈরি করার জন্য অবশ্যই নির্দিষ্ট কিছু সিম্বল আছে, সেই সিম্বল বা প্রতীকগুলো ব্যবহার করে আমরা ফ্লোচার্ট তৈরি করব। নিজেদের ইচ্ছা মতো সিম্বল আমরা সেখানে ব্যবহার করতে পারবো না। তারপর বলা হয়েছে যে তীর বা অ্যারো চিহ্ন দিয়ে নিয়ন্ত্রণ প্রবাহ দেখাতে হবে। কারণ আমরা যখন ফ্লোচার্ট লিখবো তখন আমরা কি করব, শুরু ধাপ স্টার্ট লিখলাম, তো স্টার্ট লেখার পর পরবর্তী ধাপ যখন আমরা লিখবো তখন পরবর্তী ধাপে আসার আগে অবশ্যই আমরা এভাবে কি করব, একটা তীর চিহ্ন দিয়ে নিব। সেটাই বলা হয়েছে তীর বা অ্যারো চিহ্ন দিয়ে নিয়ন্ত্রণের প্রবাহ দেখানো হয়। পরেরটা কি, ফ্লোচার্টে আমরা কোনো রকম
প্রোগ্রামিং ভাষা ব্যবহার করতে পারবো না। তার মানে আমরা প্রোগ্রামিং বা কোড যেগুলা করি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমরা ফ্লোচার্টের মধ্যে লিখবো না। চিহ্নগুলো ছোট বড় হইলে কোনো সমস্যা নেই, কিন্তু সেগুলো কি হইতে হবে, আকৃতি ঠিক থাকতে হবে। তার মানে আমি যে স্টার্টের এটা আমার ছোটও হইতে পারে বা অনেক বড় হইতে পারে, কিন্তু স্টার্টের জন্য আমার যে চিহ্নটা সেটার বদলে যদি আমি এভাবে চিহ্ন আঁকি তাহলে কিন্তু হবে না। এই ছিল মোটামুটি আমাদের ফ্লোচার্ট তৈরির কিছু নিয়ম। এখন দেখি আমাদের ফ্লোচার্ট তৈরিতে কি কি সিম্বল ব্যবহার করা হয়। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের ডিম্বক চিহ্ন আছে, এটা দিয়ে মূলত আমাদের ফ্লোচার্ট শুরু এবং শেষ দেখানো হয়। এরপর দেখেন সামান্তরিক আছে, সামান্তরিক দিয়ে আমরা কি করব, ইনপুট নেওয়া আর আউটপুট যখন আমরা প্রদর্শন করব তখন আমরা এই সামান্তরিক চিহ্নটা আঁকবো। তারপর আছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র দিয়ে কি হবে, আয়তক্ষেত্র দিয়ে প্রক্রিয়াকরণ নির্দেশ করব। এরপর আছে দেখেন ডায়মন্ড শেপ বা হিরক শেপ, এটা আমরা যখন কোনো ডিসিশন নেওয়ার কাজে ব্যবহার করব, যখন কোনো লজিক ইউজ করব, যখন কোনো শর্ত ব্যবহার করব তখন আমরা এই হিরক চিহ্নটা ব্যবহার করব। যে শর্ত সাপেক্ষে কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে চায় তখন আমাদের এই চিহ্নটা ব্যবহার করতে হবে। এরপর আসেন সার্কেল বা বৃত্ত, বৃত্তটা কখন আমরা ব্যবহার করব, যে একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হবে তখন আমরা এই প্রতীকগুলো ব্যবহার করব। এটা মূলত ধরেন আমাদের অনেকগুলো কাজ হচ্ছে, তাই না, অনেকগুলো শাখা আছে, সেটাকে অনেকগুলো ডিসিশনের পর আমাদের একটা ফাইনাল রেজাল্ট আসতে পারে। তো একটার সাথে যখন আরেকটা কানেক্টেড থাকবে তখন আমরা সেই কানেকশনটা এই বৃত্তের মাধ্যমে দেখাবো। আর এই যে বিভিন্ন ধরনের তীর চিহ্ন থাকতে পারে, এটা প্রবাহের দিক নির্দেশ করবে। তো মূলত এগুলোই হচ্ছে আমাদের বেসিক চিহ্ন। এছাড়াও আপনাদের বইয়ে আরো অনেক চিহ্ন আছে, সেগুলো আপনারা পড়ে নিতে পারেন। তার মধ্যে আছে অন পেজ কানেক্টর, অফ পেজ কানেক্টর। অন পেজ কি, একই পেজের মধ্যে যখন অনেকগুলো ফ্লোচার্ট থাকবে একটার সাথে একটা কানেক্ট করার জন্য আমরা অন পেজ কানেক্টর গুলো ব্যবহার করব। আর দেখা যাচ্ছে অ্যালগরিদম লিখতে লিখতে আমাদের অন্য পেজে চলে গেল, তখন সেটাকে এই পেজের সাথে কানেক্ট করার জন্য আমরা অফ পেজ কানেক্টর ব্যবহার করব। এখন আমরা কিছু ফ্লোচার্টের উদাহরণ দেখি। তো প্রথম উদাহরণটা কি আছে, দুইটি সংখ্যার যোগফল বের করার ফ্লোচার্ট নির্ণয় করতে হবে। আমরা গতদিনে যে অ্যালগরিদম শিখেছিলাম সেখানে কিন্তু আমরা এই সেম এক্সাম্পলের অ্যালগরিদমটা দেখেছিলাম, তাই না? তো এটার যদি আমরা ফ্লোচার্ট দেখি তাহলে কি হবে, সেটার আগে চলেন আমরা আগে অ্যালগরিদম লেখাটা আরেকবার একটু রিভিউ করে নিই, যে দুইটি সংখ্যা বের করার অ্যালগরিদম কি লিখেছিলাম। আচ্ছা দেখেন, প্রথম ধাপ স্টেপ 1, স্টেপ 1 কি ছিল, যে আমরা স্টার্ট করব। স্টেপ 2 তে কি ছিল, আমরা ইনপুট নিব, তাই না? ইনপুট কি কি নিব, যে দুইটা সংখ্যা নিতে পারি a b, আর এটা রাখার জন্য আমাদের আরেকটা লাগবে সাম। এরপর দেখেন স্টেপ 3, sum equal to a plus b। তারপর আমরা কি করব, স্টেপ 3 তে আসবে, সরি স্টেপ 4 হবে। আর স্টেপ 5 এ কি আসবে, এন্ড লিখবো, তাই না? তো এটা ছিল মূলত আমাদের অ্যালগরিদম। এই অ্যালগরিদমের সাপেক্ষে আমরা কিভাবে ফ্লোচার্ট লিখতে পারি সেটা একটু দেখে নিই। দেখেন এখানে আমি এখানে ab লিখছি, এখানে xy আছে, একই কথা। আমি এটা যদি মুছে x আর y দেই, প্রথম ধাপটা দেখি, অ্যালগরিদমে প্রথমে ছিল স্টার্ট, তো এখানে আমরা লিখলাম স্টার্ট, সেটাকে আমরা কি করলাম, স্টার্ট আর এন্ডের চিহ্ন তো আমরা জানি যে
ওভালের মধ্যে আমরা স্টার্ট আর স্টপ লিখবো বা এন্ড লিখবো। তো স্টার্ট লিখে নিলাম। এরপর আমাদের কি করতে হবে, ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য আমাদের মূলত কি ছিল, সামান্তরিক ব্যবহার করছিলাম, তাই না? তো ইনপুট x, y নিলাম। তারপর আমরা কি করব, এটাকে যে আমরা যোগ করছি বা আমাদের যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে সেটা এখানে লিখলাম যে সাম ইকুয়াল টু a প্লাস বি। তারপরের ধাপে হচ্ছে আমরা রেজাল্টটা দেখাবো বা প্রিন্ট সাম করব। সেটা আমাদের কি ছিল, ইনপুট আর আউটপুট নেওয়ার জন্য আমাদের কি চিহ্ন দিতে হতো, সেটা হচ্ছে সামান্তরিক। এরপর আমাদের কাজ তো শেষ। এখন স্টেপ 5 কি ছিল, এন্ড ছিল। সেই এন্ড আমরা কি করলাম, বা এন্ড বা স্টপ একই কথা। এই এন্ড বা স্টপ আমরা কি করলাম, ওভালের মধ্যে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা মূলত হচ্ছে দুইটি সংখ্যা বের করার ফ্লোচার্ট ছিল। চলেন আমরা আরো একটা উদাহরণ দেখে নিই। পরেরটা হচ্ছে দুইটি সংখ্যার গড় বের করার বা অ্যাভারেজ বের করার ফ্লোচার্ট। তো অ্যাভারেজ কিভাবে বের করা যায়, আমরা জানি যে যদি আমরা দুইটি সংখ্যা নিই, যে x1 নিলাম প্লাস x2 নিলাম, এটাকে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা কি হবে, তার অ্যাভারেজ হবে, তাই না? তো দেখি এটা কিভাবে ফ্লোচার্ট করা যেতে পারে। প্রথমে আমরা কি করব, স্টার্ট করব, তারপর দুইটা নাম্বার নিব, যেটা নাম্বার 1 আর নাম্বার 2। তারপর সেটাকে কি করব, অ্যাভারেজের যে ক্যালকুলেশন, যে নাম্বার 1 প্লাস নাম্বার 2 ডিভাইডেড বাই 2, এই যে আমাদের ইকুয়েশনটা ছিল সেটা আমরা এখানে লিখলাম। তারপর আমরা কি করব, সেই যে অ্যাভারেজ মানটা আছে সেটাকে আমরা প্রিন্ট করব। এরপর আমরা কি করব, এই যে টোটাল আমাদের যে স্টেপগুলো শেষ হচ্ছে, কাজ তো শেষ, রেজাল্ট দেখানো মানে কি আমাদের কাজ শেষ। তাহলে সেটাকে আমরা কি করে দেব, শেষ করে দেব। এন্ড বা স্টপ যেটা ইচ্ছা সেটা আমরা লিখব। এই যে আমাদের যে চিহ্নটা আছে স্পেসিফিক ওভাল শেপ, সেটা দিয়ে আমরা শেষ করে দিব। তো এটাই ছিল মূলত আমাদের দুইটি সংখ্যার গড় বের করার ফ্লোচার্ট। তো পরবর্তীতে আমরা আরো কিছু উদাহরণ দেখে নেই। এখন দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার একই সাথে আমরা অ্যালগরিদম আর ফ্লোচার্টটা কেমন হবে একটু চলেন দেখে নিই। গত ক্লাসে আমরা দেখেছিলাম, তাই না, দুইটি সংখ্যা বের করার অ্যালগরিদম কি কি ছিল। যে আমরা মনে করেন দুইটা সংখ্যা নিলাম, ইনপুট a আর b, তারপর সেখানে কি করব, যে কোনটা বড় হবে, ধরে নিলাম a বড়। a বড় যদি হয় তাহলে আমরা লিখব লার্জ a আর প্রিন্ট করব a। যদি a না বড় হয় তাহলে স্বাভাবিকভাবে একটা বড় না হইলে দুইটা সংখ্যার মধ্যে আরেকটা বড়, তাহলে তখন আমরা কি করব, যে সেট লার্জ ইকুয়াল টু b আর তারপর b প্রিন্ট করে দিব। এরপর আমরা কি করব, শো দা রেজাল্ট। তারপর আমরা কি করব, শেষ স্টেপে দেখিয়ে দেব যে এটা শেষ। তাহলে দেখেন এটা ফ্লোচার্টটা কি হবে। ফ্লোচার্টে প্রথমে আমরা এখানে শুরু করব। আচ্ছা, এখানে আমাদের স্টেপ 1 এ স্টার্টটা বাদ পড়ে গেছে, তাহলে আমরা এখানে লিখে নিলাম স্টার্ট থাকবে আমাদের প্রথম স্টেপে। তো সেটাই আমরা লিখলাম, বাংলায় লিখছি। আপনার যে ভাষায় আপনার ইচ্ছা, বাংলাতে যদি আপনার সুবিধা হয় লিখতে আপনি অ্যালগরিদম বা ফ্লোচার্ট বাংলায় লিখতে পারেন। যদি আপনার সুবিধা হয় ইংরেজিতে লিখতে তাহলে আপনি ইংরেজিতেও লিখতে পারেন আপনার সুবিধা মতো। তো প্রথমে আমরা কি করব, শুরু বা স্টার্ট লিখে নিলাম। তারপর এই যে এখানে লিখেছিলাম যে ইনপুট a আর b, তো a আর b এর মান গ্রহণ করলাম। তারপর আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছিলাম, তাই না, যে ইফ কন্ডিশন, যে ইফ a গ্রেটার দ্যান b। তো তাহলে আমরা ঠিক সেটাই লিখে নিলাম যে a যদি b এর থেকে বড় হয়, তাহলে যদি হয় তাহলে এদিকে আমার একটা আনসার আসবে। যদি এটা সত্য না হয়, মিথ্যা হয়, তাহলে এটা এদিকে একটা আনসার আসবে। তো দেখে নিলাম যদি a আর b এর মধ্যে a যদি বড় হয় তাহলে কি এটা প্রিন্ট করবে। যে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে পরবর্তীতে সেই যেটা, এটা কিন্তু আমাদের কি সামান্তরিক, এটা দ্বারা কি বুঝাবে, আমাদের ডিসপ্লে আউটপুট করবে, তাই না? তো আউটপুটটা প্রদর্শন করবে, তাহলে a সংখ্যাটি বড়। আর এখানে যদি না হয় তাহলে সেটাও আমাদের আরেকটা আউটপুট। তো বলা হয়েছে যে তাহলে b সংখ্যাটি কি করবে, প্রদর্শন করবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা আমাদের রেজাল্ট আসবে, সেটাকে আমরা এই যে এখানে একটা কানেক্টর দিয়ে বুঝিয়ে দিয়েছি। তার মানে কি কাজ আমাদের শেষ। এরপর যে কাজটা আমরা শেষ করলাম এটাকে আমরা শেষ ঘোষণা করে দিব বা ফ্লোচার্টের মধ্যে সেটা দেখিয়ে দিব। এই যে আমরা ফ্লোচার্টের বিভিন্ন ধরনের উদাহরণগুলো দেখলাম, এই ফ্লোচার্টগুলো ব্যবহার করার বেসিক্যালি কি কি সুবিধা হয় সেগুলো আমরা একটু জেনে নেই। প্রোগ্রাম উন্নয়নের সময় ফ্লোচার্ট একটি নীল নকশার ভূমিকা পালন করে, যা প্রোগ্রাম উন্নয়ন প্রক্রিয়াকে আরো সহজ করে তোলে। তারপর কি বলা হয়েছে, ফ্লোচার্ট ব্যবহার করে সমস্যা যে সমাধান করি সেগুলো তুলনামূলক অনেক সহজ। তারপর থাকে যে ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম বা সিস্টেম রক্ষণাবেক্ষণ যে করি আমরা, সেটা আমাদের জন্য অনেক সহজ। এরপর আসেন ফ্লোচার্ট যে কোনো প্রোগ্রামিং ভাষার কোডে
রূপান্তর করা যায়। আমরা যখন ফ্লোচার্ট ডিজাইন করব সেটা আমরা চাইলে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন যে কোনো প্রোগ্রামিং যে আমার কোডিং ভাষাগুলো থাকবে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো থাকবে সেগুলোতে আমরা রূপান্তর করতে পারবো। এখন আমরা ফাইনালি ক্লাসের শেষ টপিক অ্যালগরিদম আর ফ্লোচার্টের মধ্যে পার্থক্য দেখে নিব। তো কি কি পার্থক্য আছে দেখি একটু। অ্যালগরিদম আমরা কি বলেছিলাম যে অ্যালগরিদম হচ্ছে মূলত কোনো সমস্যা সমাধানের ক্রমান্বয়ে ধাপ, তাই না? এখানে বলা হয়েছে যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসম্মত ধাপ ও ধাপে সমাধান করার যে পদ্ধতি তাকে অ্যালগরিদম বলা হচ্ছে। আর ফ্লোচার্টটা কি? ফ্লোচার্টটা হচ্ছে চিত্রভিত্তিক পদ্ধতিতে যে সমস্যাগুলো সমাধান করা যাবে সেটা হচ্ছে ফ্লোচার্ট। এরপরে আসেন অ্যালগরিদম কোনো সমস্যা সমাধানের সুনির্দিষ্ট ধাপসমূহ। আর ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমেরই একটা চিত্ররূপ। এরপর দেখেন পরবর্তীটা কি? অ্যালগরিদমটা মূলত বর্ণনামূলক, কিন্তু ফ্লোচার্টটা আরো শর্ট। ফ্লোচার্টটা চিত্র নির্ভর করে, এটাতে বর্ণনা তুলনামূলক কম থাকে। শেষের পার্থক্যটা কি আছে? যে অ্যালগরিদম ভিত্তিতে ফ্লোচার্ট তৈরি করা হয়, ঠিক আছে? আর এখানে বলা হয়েছে ফ্লোচার্টের ভিত্তিতে আমরা কি তৈরি করি? প্রোগ্রাম রচনা করি। তাহলে আপনাকে যদি একটা যে কোনো প্রবলেম সলভ করতে দেওয়া হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, আপনার প্রথম কাজ কি থাকবে? যে সেটাকে প্রথমে কিভাবে সমাধান করা যায় এটা ক্রমান্বয়ে আপনি ধাপে ধাপে সমাধান করবেন অ্যালগরিদমের মাধ্যমে। তারপর অ্যালগরিদমটা যদি আপনি বুঝতে পারেন খুব সহজেই সেটা থেকে আপনি একটা ফ্লোচার্ট তৈরি করে ফেলতে পারবেন। অ্যালগরিদম আর ফ্লোচার্ট যখন আপনি পারফেক্টলি করতে পারবেন তখন আপনি সমস্যার যে প্রোগ্রামিং যে কোড বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকে আমাদের ক্লাসের টপিক। থ্যাংক ইউ এতক্ষণ ধরে ক্লাসটি দেখার জন্য। আজকের ক্লাস সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে দেখা হবে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের নতুন কোনো টপিক নিয়ে। সালামু আলাইকুম।